একাদশ শ্রেণীর বন্ধুরা, অবশ্যই তোমরা ভালো আছো। আজকে আবার নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের জন্য ইতিহাসের দ্বিতীয় ক্লাস নিয়ে আসলাম। আজকের ক্লাসটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই ক্লাসগুলি প্রথম থেকেই প্রত্যেকটা ক্লাস ভালো করে করো বা ভালো করে তোমরা দেখে নাও এগুলি, তাহলে ইতিহাস নিয়ে যাদের যাদের ভয়, সেই ভয়টা একেবারে কেটে যাবে। আরেকটা বিষয় যে এখন থেকে যদি তোমরা এই ক্লাস 11-এই তোমরা সমস্ত ইতিহাসের শুরু থেকেই সব কিছু বুঝে যাও, তাহলে তোমাদের মধ্যে অনেকেরই আগ্রহ জাগবে যে না, আমরা তোমার কলেজে গিয়ে ইতিহাসের অনার্স অবশ্যই নেব, এবং ইতিহাস যে সাবজেক্টটা নিয়ে ভয় তোমাদের, সেই ভয়টা একেবারে কেটে যাবে এবং ইতিহাসটা তোমাদের অত্যন্ত সহজ হয়ে যাবে। এই ক্লাসগুলি অর্থাৎ আগের ক্লাস, আজকের ক্লাস, এগুলি প্রত্যেকটি তোমাদের 11-এর জন্য যেরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি যারা ডিগ্রি করছে আমাদের দাদা দিদিরা, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলি। এছাড়া যারা মাস্টার্স করছে MA, তাদের জন্য এই ক্লাসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে এই ক্লাসগুলি দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং ইতিহাস সম্পর্কে একেবারে গোড়ার থেকে তোমাদের ভিতটা মজবুত হয়ে যাবে যদি তোমরা এই ক্লাসগুলি ভালোভাবে দেখো। তো আজকে মূলত তোমাদের আগের দিনে প্রথম দিনের ক্লাসের শুরুতে একটু জায়গা আমি ছেড়ে দিয়েছিলাম, সেখান থেকে শুরু করব। সেদিনকে আমরা আলোচনা করেছিলাম ইতিহাসের যুগ বিভাজন, সেখানে আমরা ইউরোপের যুগ বিভাজন দেখেছি। আজকে মূলত আমরা ভারতবর্ষের যুগ বিভাজনটা একটু দেখে নেব, তারপরে আজকে আমাদের মূল টপিক ইতিহাসের উপাদান, সেখানে চলে যাব। তো দেখো, ভারতবর্ষের ইতিহাসের যুগ বিভাজন, এখানেও সেই প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তিনটি যুগই আছে, কিন্তু ইউরোপের সঙ্গে এর মিল নেই। মানে অর্থাৎ এক এক জায়গায় এক এক সময়ে এই যুগের পরিবর্তন এসেছে। তো আমাদের ভারতবর্ষে ইউরোপের সঙ্গে নয়, একটু আলাদা। তো প্রাগৈতিহাসিক যুগ থেকে আমাদের ভারতবর্ষে 650 খ্রিস্টাব্দ পর্যন্ত, যে সময়টা 650 খ্রিস্টাব্দ, এই সময়ে ভারতে প্রাগৈতিহাসিক যুগের সমাপ্তি ঘটে এবং কি হয় না, প্রাচীন যুগের সমাপ্তির পরে মধ্যযুগের সূচনা হয়। কবে? 650 খ্রিস্টাব্দে। এই 650 খ্রিস্টাব্দে কী হয়? তৎকালীন ভারতের গোটা ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট ধরতে গেলে, অর্থাৎ উত্তর ভারতের, এই ছিলেন হলো হর্ষবর্ধন। সেই হর্ষবর্ধনের 650 খ্রিস্টাব্দের একটু আগে, 1-2 বছর আগে, অর্থাৎ 47-48 খ্রিস্টাব্দে তিনি মারা যান। 47 খ্রিস্টাব্দে নাগাদ মারা যান, 647 খ্রিস্টাব্দে। তারপর পরেই ভারতে কোনো কেন্দ্রীয় সরকার থাকে না, কেন্দ্রীয় রাজা থাকে না, বিভিন্ন আঞ্চলিক শক্তি বিভিন্ন জায়গায় মাথাছাড়া দিয়ে ওঠে। এই সময় পর্ব থেকেই ভারতের মধ্যযুগের সূচনা হয়। এরপরে আমাদের এই যে মধ্যযুগের সূচনা হলো, এই যুগটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এক আদি মধ্যযুগ আর মধ্যযুগ। 650 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই যে সময়টা 650 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই সময়টা হলো ভারতের আদি মধ্যযুগ। কারণ এই যে 1206 খ্রিস্টাব্দ, এই সময় কি হলো, ভারতে দিল্লিকে কেন্দ্র করে ভারতে হলো যে সুলতানি সাম্রাজ্য, সেই সুলতানি সাম্রাজ্যের সূচনা হয় 1206 খ্রিস্টাব্দে। কে করেছিল? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবকের হাত ধরে দিল্লিতে সুলতানি অর্থাৎ স্বাধীন সুলতানি সাম্রাজ্যের প্রবর্তন হয়। এটাই হলো আদি মধ্যযুগের সময়সীমা। এই 1206 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত কি হয়, ভারতের মধ্যযুগ বলে মনে করেন ঐতিহাসিকগণ বা জ্ঞানীগুণী ব্যক্তিগণ। যদিও এটা নিয়ে একটু বিতর্ক আছে, কেউ বলছে না এই সময় হবে না, পলাশীর যুদ্ধ সময় থেকে হবে, এরকম একটু মত পার্থক্য আছে। তো যাই হোক, মোটামুটি বেশিরভাগ ঐতিহাসিক এই 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগের
সমাপ্ত বলে ধরেছেন। কারণ এই যে 1707 খ্রিস্টাব্দে কী হয়েছিল আমাদের প্রত্যেকেরই জানা। এই সময় সর্বশেষ পরাক্রমশালী মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয় এই 1707 খ্রিস্টাব্দে, এবং এই সময় থেকেই আমাদের ভারতবর্ষে অর্থাৎ কেন্দ্রীয় শক্তির দুর্বলতা দেখা দেয় এবং বিভিন্ন আঞ্চলিক শক্তি বিভিন্ন অঞ্চলে মাথা ছাড়া দিয়ে ওঠে এবং প্রায় এক প্রকার স্বাধীনভাবেই তারা রাজত্ব করতে থাকে। যেরকম বাংলায় আমরা নতুন কোনো ক্লাসে একবার দেখব যে বাংলায় সেই সময় মুর্শিদকুলি খাঁ স্বাধীন সাম্রাজ্য স্থাপন করেছিল, অযোধ্যাতে সাদাত খাঁ, দক্ষিণ ভারতে এরকম তোমার বিভিন্ন জায়গায় আঞ্চলিক শক্তির উত্থান হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার যে মুঘল সম্রাট তারা অনেকটাই দুর্বল হয়ে যায় এবং 1707 খ্রিস্টাব্দের পর থেকে এখনও পর্যন্ত চলছে আধুনিক যুগ। 1707 খ্রিস্টাব্দের পর থেকে এখনও চলছে আধুনিক যুগ। এই হলো আমাদের ভারতবর্ষের যুগ বিভাজন। এটা তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ এটা আমাদের সবসময় মনে রাখা দরকার। এরপরে ভারতের ভারত বলছি প্রাচীন যে ইতিহাসের উপাদান, সেই উপাদান সম্পর্কে আমাদের জানতে হবে। এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসবে তোমাদের, এবং শুধু তোমাদের জন্য নয়, বিএ যারা অনার্স আছে তাদেরও আসে, এমএতে আসে, বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এখানে দেখবে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। এই প্রশ্নগুলো এখানে বেরিয়ে আসবে। কীরকম দেখো, ইতিহাসের উপাদান তাকে আমরা মূলত 3টি ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমে হলো প্রত্নতাত্ত্বিক উপাদান, তারপর হলো সাহিত্যিক উপাদান, তারপর হলো মৌখিক ঐতিহ্য। তো কি প্রত্নতাত্ত্বিক উপাদান? এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে আবার 2টি ভাগে ভাগ করে আমরা আলোচনা করব আমাদের সুবিধার্থে। প্রথমে আমরা প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের উপাদানগুলি সম্পর্কে জানো। প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক প্রাগৈতিহাসিক যুগের প্রাগৈতিহাসিক ও প্রায় ঐতিহাসিক যুগের উপাদান সম্পর্কে জানব। এগুলি কি কি না, এক হলো জীবাশ্ম, জীবাশ্ম, 2 হলো হাতিয়ার, হাতিয়ার, 3 হলো সমাধি, সমাধি, 4 গুহাচিত্র, গুহাচিত্র, 5 প্রাচীন স্থাপত্য ভাস্কর্য, ও ভাস্কর্য। এছাড়া 6 নম্বরে আমরা নেব প্রাচীন নগরের ধ্বংসাবশেষ। প্রাচীন নগরের ধ্বংসাবশেষ, ধ্বংসাবশেষ। তাহলে এই যে প্রাগৈতিহাসিক যে এবং প্রাগৈতিহাসিক যুগ, এই 2টি পর্ব, এগুলোর সংজ্ঞাটা আমরা বলছি না, কারণ আগের ভিডিওতে আমরা জেনেছি বা আগের ক্লাসে আমরা শিখেছি। তো এই সম্পর্কে অর্থাৎ প্রাগৈতিহাসিক এবং প্রাগৈতিহাসিক যুগের সম্পর্কে যদি আমরা জানতে চাই, তার প্রধান উপাদান কি, সোর্সেস কি, সেই সোর্সেসগুলি হলো 1 জীবাশ্ম। জীবাশ্ম কি
না, অতি প্রাচীনকালে কোনো মানুষ তুষার যুগে ধরো চাপা পড়ে গেল কোথাও, প্রচণ্ড তুষার ঝড় হচ্ছে কোনো পাহাড়ের আড়ালে বা কোথাও, চুপচাপ বসে গেল, আস্তে আস্তে বরফে তাকে ঢেকে দিল, সেখানেই সে মরে গেল। হাজার হাজার বছর ধরে সেই বরফটা জমা পড়েই থেকে গেল এবং দীর্ঘদিন পর, ধরো এরকম এখন 1,00,000 বছর পর বা 2,00,000 বছর পর বা 50,000 বছর পর সেগুলো বরফ গলে গেল, বডিটা বেরিয়ে আসলো। সেই বডিটা হলো জীবাশ্ম। এছাড়া সমুদ্রের মধ্যে, সমুদ্রের নিচে অনেক প্রাণী, জলজ প্রাণী, তারা মারা গেল এবং নিচে চাপা পড়লো, আস্তে 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 সেখানে পলি পড়ে পড়ে বিভিন্নভাবে পাললিক শিলায় রূপান্তরিত হলো। সেই পাললিক শিলা যখন কোনো দিন পেলাম আমরা মানুষ, তখন সেই পাললিক শিলাটাকে ভাঙার পরে দেখা গেল তার ভিতরে কোনো মাছ বা কোনো জলজ প্রাণী আছে, একেবারে হুবহু একই রকমই আছে, প্রায় চিহ্নটা হয়ে রেখে আছে। তো এটা হলো জীবাশ্ম। তাহলে জীবাশ্ম কাকে বলে আমরা জানলাম, এখান থেকে আমরা এই যুগের ইতিহাসগুলো অর্থাৎ প্রাগৈতিহাসিক এবং প্রাগৈতিহাসিক যুগের সম্পর্কে আমরা জানতে পারলাম। এছাড়া হাতিয়ার, তখনকার দিনে এই যুগের মানুষ বিভিন্নভাবে পাথর দিয়ে বা পশুর শিং দিয়ে, পশুর হাড় দিয়ে হাতিয়ার বানাতো, কিংবা পাথরকে মাথা চুষলো করে সেটা দিয়ে হাত কুঠার বা দা এইরকম কিছু হাতিয়ার বানাতো। বড় বড় বোল্ডার পাথর দিয়ে তারা ছুঁড়ে মারতো, এইভাবে তারা শিকার করতো। সেই হাতিয়ারগুলো এখন আবিষ্কার হয়েছে, সেগুলো থেকে আমরা সেই যুগের অর্থাৎ ইতিহাস মানুষের ব্যবহারের সম্পর্কে জানতে পারি। তো আমরা এখানে এই যে হাতিয়ার, এগুলো আমরা কিভাবে জানতে পারবো যে এতদিনের পুরাতন বা কতদিন আগের? তো এর জন্য এখন বৈজ্ঞানিক একটা পদ্ধতি আবিষ্কার হয়েছে, তার নাম হলো কি রেডিও কার্বন 14। মনে রাখবে তোমরা, রেডিও কার্বন 14 কি পরীক্ষাতে আসে। রেডিও কার্বন 14 হলো একটা বৈজ্ঞানিক মেশিন বা যন্ত্র, যার মাধ্যমে কোনো জিনিসের প্রাচীনত্ব নির্ণয় করা হয়। অর্থাৎ ওই মেশিনের মধ্যে দিলেই জানা যাবে যে এই যে একটা যন্ত্র দিলাম, এটা কতদিন আগের পুরাতন। এখন যে আমাদের আধুনিক জেরক্স মেশিন আমরা প্রত্যেকেই দেখেছি, এই সিস্টেমে একটা আলোর আস্তরণ নিচ দিয়ে পড়ে যায় কাগজের উপরে এবং ডেট লেখা উঠে যায় যে এত যুগ আগের বা এত বছর আগের এই জিনিসটা। এইভাবে এই যন্ত্রপাতি, জীবাশ্ম, হাতিয়ার থেকে আমরা প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসগুলো আমরা সহজেই জানতে পারি এই বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে। সমাধি, সমাধি থেকে কিভাবে আমরা ইতিহাস জানতে পারি এই প্রাগৈতিহাসিক যুগের? না, সেই সময় মানুষজন যখন মারা যেত, এই যুগের মানুষরা কি করতো, বডিটাকে পাথর দিয়ে একটা ঘর বানাতো, চতুর্দিকে পাথর সাজিয়ে সাজিয়ে মাঝখানে শুয়ে দিত এবং তার উপরে বড় কোনো বিশাল বড় পাথর দিয়ে আবার ঢেকে দেওয়া হতো। আর সঙ্গে তাদের বিশ্বাস অনুযায়ী তারা বিভিন্ন রকম দ্রব্যাদি, যেরকম খাবার, বাসন কোসন, জামা কাপড় বা কোনো প্রিয় পশু, সেগুলোও তারা রেখে দিত ওর ভিতরে। তো সেগুলোর কঙ্কাল থেকে আমরা এই যুগের এই সমাধি থেকে আমরা ওই যুগের তথ্যগুলো জানতে পারি। কঙ্কালগুলো এই রেডিও কার্বন 14 মাধ্যমে জানা যায় যে কতদিন আগের বা কোন যুগের, সেটার থেকেও আমরা এই প্রাচীন যুগের, প্রাগৈতিহাসিক যুগের বা প্রাগৈতিহাসিক যুগের সম্পর্কে আমরা জানতে পেরেছি। আরেকটা আছে গুহাচিত্র, বললাম গুহাচিত্র। এই মানুষগুলো অর্থাৎ প্রাচীনকালে মানুষগুলো বিভিন্ন পাহাড়ের বড় বড় গুহার ভিতরে তারা বসবাস করত। এই গুহার ভিতরে তারা যখন বসবাস করত, তারা তাদের মনের ভাবটা প্রকাশ করত কী করে? ওয়ালের গায়ে, সেই পাহাড়ের গুহার ভিতরে উপর দিয়ে সাইড দিয়ে তারা বিভিন্ন রকম রং দিয়ে তারা বিভিন্ন পশু শিকার করত, তাদের নৃত্যগীত
সেগুলো তারা আলপনা দিয়ে আঁকতো। কোনো শিকার, ধরো একটা বাইসন শিকার করছে কিংবা একটা হাতি শিকার করছে, কিভাবে শিকার করছে, কতজনে শিকার করছে, তাদের হাতিয়ার কী আছে, সব কিছু সেই আলপনার মাধ্যমে তারা সেগুলো ফুটিয়ে তুলেছে। এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই রকম প্রাচীন গুহা থেকে এই চিত্রগুলো আবিষ্কার হয়েছে। উদাহরণ হিসাবে বলতে পারি যে এই তোমার গুহা চিত্রের মধ্যে ভারতের ভীমবেটকা গুহা, ভীমবেটকা গুহা, তারপরে হলো আলতুমিয়া গুহা বা আলতুমিরা গুহা স্পেনের, এটা হলো স্পেনের আলতুমিরা গুহা। এই গুহা দুটি অবশ্যই তোমরা মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে এবং তোমরাও এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে। কি বললাম? ভারতের ভীমবেটকা গুহা এবং স্পেনের আলতুমিরা গুহা। এছাড়া অন্যান্য গুহা আছে, এই দুটি হলো সবচেয়ে বিখ্যাত গুহা, তো এখান থেকে প্রশ্ন আসে। এরপর আছে প্রাচীন স্থাপত্য ভাস্কর্য। স্থাপত্য কি? কোনো বিশাল বড় মন্দির বা মসজিদ বা বিশাল বড় পিরামিড, এগুলোকে বলা হচ্ছে স্থাপত্য। আর ভাস্কর্য কি? সেই স্থাপত্যের ভিতরে পাথর খোদাই করে সুন্দর সুন্দর করে বিভিন্ন মূর্তি অঙ্কন করা হলো, এগুলো হলো ভাস্কর্য। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পিরামিড। পিরামিড 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 কাকে বলা হয়? এখান থেকে আমরা প্রশ্ন পেয়ে যাব, দেখবে অবশ্যই প্রশ্ন পাবো। পিরামিড কাকে বলা হয়? যে প্রাচীন মিশরের রাজাদের, এখান থেকে কতগুলো প্রশ্ন দেখো। প্রাচীন মিশরের রাজাদের বলা হয় ফেরাও। ফেরাও কাকে বলা হয়? প্রশ্ন আসে। প্রাচীন মিশরের রাজাদের বলা হয় ফেরাও। আমাদের দেশে আমরা বলি রাজা, ওই দেশে বলা হয় ফেরাও। সেই ফেরাওরা যদি মারা যেত তাহলে তাদের জন্য সমাধি ঘর তৈরি করা হতো, বিশাল বড় সমাধি ঘর, কয়েক তালা হতো বা ভিতরে অনেক রুম থাকতো। এগুলো দেখতে অনেকটা ঠিক ত্রিভুজের মতো দেখতে, সেইগুলোকে বলা হতো পিরামিড। এই পিরামিডের গায়ে ভিতরে যখন তাদের বডি রাখা হতো, বডিটাকে মমি করে রাখা হতো। এখানে প্রশ্ন আসে, মমি কি, পিরামিড কি, ফেরাও কাদের বলা হয়? এগুলো হলো প্রশ্ন তোমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে, তোমাদের 11-এর ফাইনাল পরীক্ষায় আসবে বা ইউনিট টেস্টে আসবে। তো মমি হলো প্রাচীন মিশরের কোনো রাজা বা অভিজাত পরিবারের কোনো ব্যক্তি মারা গেলে সেই বডিটাকে দীর্ঘদিন যাতে না পচে না নষ্ট হয়, এরকম একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া কী করা হতো? বডি মাপের থেকে একটু বড় একটা কাঠের সুন্দর করে বড় একটা বাক্স বানানো হতো। সেই বাক্সের মধ্যে বডিটাকে রেখে দেওয়া হতো। তারপরে কি হতো যে মোম এবং অন্যান্য রাসায়নিক কেমিক্যাল মিশিয়ে একটা তরল পদার্থ তৈরি করা হতো। সেই তরল পদার্থটা সেই বাক্সে বডিটার উপরে দিয়ে দেওয়া হতো, দিয়ে এগুলো জমাট বেঁধে থেকে যেত। এই যে বডিটা সুন্দরভাবে জমাট বেঁধে থেকে গেল, এই বডি আর কোনোদিন পচবে না। তো এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মমি। এটা প্রাচীন মিশরে যে পিরামিড, তার ভিতরে অনেক মমি আবিষ্কার হয়েছে, সেগুলো রিসার্চ করে দেখা গেছে বডিগুলো এখনও অনেকটা তাদের সেই সেম টু সেমই মুখাকৃতি, দেহের গঠন একই রকমই আছে, এগুলো আবিষ্কার হয়েছে। তো এই পিরামিড পেলাম, আর এখানে ভাস্কর্য এবং স্থাপত্য। আবার এই সমস্ত পিরামিডের বাইরে, পিরামিডটা তৈরি করা হলো, ভিতরে বডি রাখা হলো, তার রাজার
বিভিন্ন প্রিয় জিনিসপত্র সেগুলো সব দিয়ে দেওয়া হলো, যা যা তার ভালো লাগতো, তলোয়ার ঢাল যা যা খেতে ভালোবাসতো, প্রিয় পশু সেটাকেও দিয়ে দেওয়া হলো। এছাড়া সেই সমাধির বাইরে বিশাল বড় একটা মূর্তি আঁকা হতো। সেই মূর্তিটা সামনে কি হতো, কোনোটায় এরকমও ছিল যে মূর্তিটা দেখতে অনেকটা মানুষের মতো, অথচ তার মূর্তিটা মুখটা ছিল অনেকটা পশুর মতো। এরকম মূর্তি হয়েছে। আবার কোনো যে রাজাকে সমাধি দেওয়া হতো তার নিজস্ব মূর্তিটাও সেখানে আঁকা হতো। এগুলো আর ভিতরে বিভিন্ন কারুকার্য করা হতো এই ভাস্কর্যগুলি। এগুলো 6 নম্বর আছে প্রাচীন নগরের ধ্বংসাবশেষ। প্রাচীনকালে এরকম অনেক নগরী ছিল, সেগুলো কালক্রমে যুদ্ধের দ্বারা বা কোনো প্রাকৃতিক কারণে ধ্বংস হয়ে যায়। উদাহরণ হিসেবে বলতে পারি আমরা, আমাদের ধরো সিন্ধু সভ্যতা আমরা প্রত্যেকেই জানি, নিচু ক্লাসে ক্লাস 6-এ পড়ে এসেছি আমরা, যে সিন্ধু সভ্যতা একটা নগরকেন্দ্রিক সভ্যতা। এই সভ্যতা বর্তমান যে আধুনিক কাল, আমাদের আধুনিক কালের শহরে আমরা দেখতে পাই উঁচু উঁচু বাড়ি, ঠিক সিন্ধু সভ্যতায়ও এই রকমই বড় বড় 2তলা 3তলা পাকা ইটের বাড়ি ছিল। এবং এখন আমরা শহরে যে সমস্ত ফ্যাসিলিটি দেখতে পাই, প্রায় সব রকম ফ্যাসিলিটি সেই রকম সিন্ধু সভ্যতার যুগে ছিল। আজকে আমাদের সেই সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়েছে, প্রচুর ধ্বংসাবশেষ সেখান থেকে আমরা খুঁজে পেয়েছি। এছাড়া প্রাচীন গ্রীসে এরকম অনেক নগর রাষ্ট্র আবিষ্কার হয়েছে। এগুলোকে প্রাচীন গ্রীসের যে নগর রাষ্ট্র তাদের বলা হয় পুলিস। এবং সেই সময় পাহাড়ের উপরেও, ছোটো ছোটো পাহাড়ের উপরেও অনেক পুলিশ আবিষ্কার হয়েছিল। সেই পাহাড়ের উপরে যে পুলিশগুলো ছিল তাকে বলা হয় অক্টোপুলিস। পুলিশ কাকে বলে, অক্টোপুলিস কাকে বলে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, প্রশ্ন তোমরা পেয়ে যাবে, পুলিশ বা অক্টোপুলিস। তো প্রাচীনকালের গ্রীসের যে নগর রাষ্ট্র তাকে বলা হতো পুলিশ, আর পাহাড়ের উপরেরটা হলো অক্টোপুলিস। তো এই প্রাগৈতিহাসিক এবং প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের উপাদান আমরা জানলাম। এবার জানবো আমরা ঐতিহাসিক যুগের ইতিহাসের উপাদান। ঐতিহাসিক যুগের ঐতিহাসিক যুগের ইতিহাসের উপাদানগুলিকে আমরা একটু ভাগ করে আলোচনা করব। এক হলো লিপি, আটা হলো মুদ্রা। লিপি কি? লিপি মানে অক্ষর, আমরা প্রত্যেকেই জানি। ঐতিহাসিক যুগ এর সংজ্ঞা আমরা আগে জেনেছি প্রথম ক্লাসে, সংজ্ঞাটা বলবো না। তো লিপিটা অতি প্রাচীনকালের যে লিপিগুলি, সেই লিপি থেকে আমরা এখন তাদের তথ্য পাই। যেরকম সিন্ধু সভ্যতা, প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে সিন্ধু সভ্যতা প্রচুর সিলমোহর আবিষ্কার হয়েছে। সিলমোহর কোনটা তোমরা প্রত্যেকেই দেখো, আমাদের কোনো কাগজপত্র স্কুলে সার্টিফিকেট দরকার হলে ট্রান্সফার দরকার হলে হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে একটা ট্রান্সফার সার্টিফিকেট, টিসি বা কোনো কিছু সই করে আমাদের সিল মেরে দেয়। এই যে সিল, এই সিল সিন্ধু সভ্যতার যুগে প্রচুর ব্যবসায়ী ছিল, সমস্ত ব্যবসায়ীদের আলাদা আলাদা তোমার সিল থাকতো। সেই সিলগুলি প্রচুর আবিষ্কার হয়েছে, তার মধ্যে প্রচুর সংখ্যক লেখা আছে। কোথাও কোথাও সিন্ধু সভ্যতার যুগে নগরের মধ্যে সাইনবোর্ড আবিষ্কার হয়েছে, সেই সাইনবোর্ডের মধ্যেও লেখা ছিল। তো এই সেখান থেকে আমরা প্রাচীন লিপি সম্পর্কে জানতে পারলাম। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে তোমাদের, যে সিন্ধু সভ্যতার যে লিপি ছিল তার নাম কি? সিন্ধু সভ্যতার লিপির নাম হলো সিন্ধু লিপি। কি নাম বললাম? সিন্ধু সভ্যতার লিপির নাম সিন্ধু লিপি। সিন্ধু লিপি, সিন্ধু লিপি। এছাড়া
প্রাচীন তোমার রোম, প্রাচীন গ্রিস, এদিকেও প্রচুর লিপি আবিষ্কার হয়েছে। সুমেরু সভ্যতা, প্রাচীন সুমেরু সভ্যতার যে লিপি, সেখান থেকে প্রশ্ন আসে। প্রাচীন সুমেরু সভ্যতার লিপির নাম হলো কিউনিফর্ম লিপি। কি নাম? কিউনিফর্ম লিপি। সুমেরীয় লিপির নাম সুমেরীয় লিপির নাম হলো কিউনিফর্ম লিপি। কিউনিফর্ম লিপি। কি নাম বললাম? কিউনিফর্ম লিপি। এই কিউনিফর্ম লিপির আরেকটা নাম আছে দেবলিপি। এই লিপিগুলি কিভাবে লেখা হতো ভালো করে শুনবে। অত প্রাচীনকালে তখন কাগজের আবিষ্কার হয়নি, তো এই সময় যে কিউনিফর্ম লিপি কিভাবে লেখাতো এটা প্রশ্ন আসে। কিউনিফর্ম লিপি সম্পর্কে কি জানো লেখো। 3 নম্বরে একটা টিকা দিয়ে দিল বা 4 নম্বরে দিয়ে দিল। কিউনিফর্ম লিপি কোথাকার লিপি, 1 নম্বরের প্রশ্ন। তো কিউনিফর্ম লিপি কি? প্রাচীনকালে সুমেরু সভ্যতায় কাদামাটি ভালো করে একটু শক্ত শক্ত করে মাখিয়ে, যেরকম আমাদের রুটি বানানোর জন্য আটা বেলা হয়, ঠিক সেই রকম শক্ত শক্ত করে বানিয়ে 4 কোণা লম্বা বা স্কোয়ার এরকম সাইজ করে মাটি তাল বানানো হতো। সেই তালের উপরে তোমার কোনো কাঠি দিয়ে বা নলখাগড়া দিয়ে, নলখাগড়া কোনটা যেন আমাদের ওই যে কাশফুলের গাছ, ওটা কেটে চিকন করে কলমের মতো বানিয়ে সেগুলো দিয়ে দাবিয়ে বা কোনো একটা লাঠির সাহায্যে চিকন করে কেটে কলম বানিয়ে সেগুলোতে লেখা হতো। লেখার পরে সেই মাটির তালটা কী করা হতো? রোদে শুকানো হতো। রোদে শুকিয়ে সেটাকে আবার আগুনে পোড়ানো হতো। এই যে প্রক্রিয়াটা, এই যখন আগুনে পোড়ানো হয়ে গেল, সেটা একেবারে চিরদিনের মতো মজবুত হয়ে গেল। যেরকম আমাদের এখন ইট পোড়ানো হয়, ইটের গায়ে কিন্তু বিভিন্ন কোম্পানির নাম লেখা থাকে, ABCD বা আর বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম সে লেখা থাকে। ঠিক সেই রকম কিউনিফর্ম লিপিতে রাজার আদেশ নির্দেশ বা কোনো বিষয় লেখা, সেটা লেখা থাকলো এবং সেটাকে রোদে শুকিয়ে আগুনে পোড়ানো হতো। তবেই হতো কিউনিফর্ম লিপি বা দেবলিপি বা কোণাক্ষর লিপি। তো এই যে লিপিগুলো, কিউনিফর্ম লিপি কাকে বলে, কোন দেশের লিপিকে কিউনিফর্ম লিপি বলা হয়, এখান থেকে প্রশ্ন আসে আমাদের। তো আর সিন্ধু সভ্যতার লিপির নাম কি বললাম না? সিন্ধু লিপি। এই লিপি থেকে আমরা ইতিহাসের উপাদান জানতে পারি। এছাড়া প্রচুর আরও লিপি আছে, যেরকম অশোকের শিলালিপি। অশোক প্রচুর শিলালিপি লিখেছে পাহাড়ের গায়ে, তারপরে বিভিন্ন চৈত্যতে, স্তূপে, এরকম স্তম্ভের মধ্যে বিভিন্ন লিপি লিখেছে। এখান থেকে আরেকটা জিনিস জানবে, তোমার অশোকের শিলালিপি, এই অশোকের শিলালিপি আবিষ্কার করেন জেমস প্রিন্সেপ। পাঠোদ্ধার করেন, প্রথম পাঠ উদ্ধার করেন কে? জেমস প্রিন্সেপ। এই নামটা মনে রাখবে অবশ্যই, জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ কি করে? অশোকের শিলালিপির পাঠোদ্ধার করে। অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিল এই জেমস প্রিন্সেপ। এছাড়া মুদ্রা, প্রাচীন ভারতের অর্থাৎ ঐতিহাসিক যুগের ইতিহাস রচনায় মুদ্রার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কীরকম? যেরকম শক, কুষাণ, হুন, এদের ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদের মূলত মুদ্রার উপরেই নির্ভর করতে হয়। একটা মুদ্রার এক সাইডে রাজার নাম থাকে, সাল তারিখ দেওয়া থাকে, রাজার শক দেওয়া থাকে। এছাড়া সেই মুদ্রা থেকে রাজার রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কেও আমরা জানতে পারি এই মুদ্রা থেকে। কীরকম? মুদ্রাটা সোনার যদি হয় তাহলে বোঝা যাবে রাজা অনেক ধনী রাজা ছিল, শক্তিশালী রাজা ছিল। একটু দুর্বল রাজা হলে পরবর্তীকালে দেখা গেলো যে ওটাকে চাঁদি দিয়ে
বা তামা দিয়ে মুদ্রা তৈরি করলো, এগুলো থেকে রাজার অর্থনৈতিক অবস্থা জানা যায়। আবার মুদ্রার প্রাপ্তি স্থান, সেখান থেকে রাজার রাজ্যের সীমানা সম্পর্কে আমরা জানতে পারি। অনেক সময় রাজারা অন্য দেশ যুদ্ধে জয় করলো, যে নতুন দেশটা জয় করলো সেই দেশের লাস্ট সীমানা দিয়ে তারা তাদের মুদ্রাগুলো ছড়িয়ে দিত। ফলে সেই মুদ্রাগুলো থেকেও রাজার রাজ্যের সীমানা সম্পর্কে জানা যায়। তাহলে একটা মুদ্রা থেকেও আমরা অনেক কিছু জানতে পারি, অনেক প্রাচীন যুগের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। শক, কুষাণ, পল্লব, গুপ্ত যুগের ইতিহাস ইত্যাদি আমরা মুদ্রা থেকে জানতে পারি। আবার দেখো, গুপ্ত যুগে সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা, যে সমুদ্রগুপ্ত শৌখিন ছিলেন অর্থাৎ বিনা বাজাতে জানতেন, সেটাও আমরা এই মুদ্রা থেকে জানতে পারি। অর্থাৎ মুদ্রায় সমুদ্রগুপ্তকে বিনা বাজানো অবস্থায় পাওয়া গিয়েছে, অর্থাৎ সেখান থেকে আমরা জানতে পারলাম যে সমুদ্রগুপ্ত বিনা বাজাতে জানতেন। তো এইভাবে মুদ্রা থেকেও আমরা প্রাচীন ইতিহাস জানতে পারি। এরপরে সাহিত্যিক উপাদান। সাহিত্যিক উপাদানকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করব। এই ইতিহাসের সাহিত্যিক উপাদান অর্থাৎ লিখিত উপাদান, এক, ধর্মীয় গ্রন্থ। ধর্মীয় গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ এগুলো কি? বৈদিক সাহিত্য, বৈদিক সাহিত্য, বৈদিক সাহিত্য এগুলোর মধ্যে কি বলে? রামায়ণ, তারপরে মনুস্মৃতি ইত্যাদি। এছাড়া বৈদিক সাহিত্য, মনুস্মৃতি, মনুস্মৃতি, যজ্ঞবল্ক স্মৃতি ইত্যাদি অনেক আছে এই বৈদিক সাহিত্যগুলি। তারপরে এরপরে আমরা আলোচনা করব কি না, পর্যটকদের বিবরণ। এটাকে আমরা পরে লিখছি, আমাদের দেশীয়গুলো আগে লিখে নেই। দর্শন শাস্ত্র, দর্শন শাস্ত্র, দর্শন শাস্ত্রের মধ্যে কি কি আছে আমাদের? ত্রিপিটক। ত্রিপিটক কি? ত্রিপিটক বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। এটা প্রশ্ন আসে, ত্রিপিটক কি? বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। ত্রিপিটক তিনটি, ত্রিপিটকের তিনটি অংশ: সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। এটা মনে রাখতে হবে আমাদের, এখান থেকে প্রশ্ন আসে। ত্রিপিটকের তিনটি অংশ কি কি, বা ত্রিপিটক কাকে বলে? বৌদ্ধ ধর্মগ্রন্থকে ত্রিপিটক বলা হয়। তিনটি অংশ হলো সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। জৈন সূত্রাবলী, জৈন সূত্রাবলী, জৈন ধর্মের সূত্রাবলীগুলো। এছাড়া দ্বাদশ অঙ্গ, জৈনদের, জৈন ধর্মের দ্বাদশ অঙ্গ, দ্বাদশ অঙ্গ ইত্যাদি আরো অনেক আছে। তো কয়েকটা দিলাম, এগুলোর থেকে প্রশ্ন আসে। 3 নম্বরে আমরা দেখব অর্থশাস্ত্র। এগুলো সাহিত্যিক উপাদান, প্রত্যেকটাই সাহিত্যিক উপাদান। তো অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র এটার মধ্যে কি কি পাবো আমরা? কৌটিল্যের অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থ শাস্ত্র। অর্থশাস্ত্রের রচয়িতাকে কৌটিল্য। কৌটিল্যের আরেকটা নাম হলো বিষ্ণুগুপ্ত বা চাণক্য।
টোটাল 3টি নামই মনে রাখবে কৌটিল্যের। এখান থেকে প্রশ্ন দেয় কৌটিল্য কে ছিলেন? কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। তার লেখা একটা গ্রন্থের নাম হলো অর্থশাস্ত্র। তৎকালীন অর্থশাস্ত্র এখনও পর্যন্ত পৃথিবীর মধ্যে বিখ্যাত একটি অর্থশাস্ত্র, যেটা আমাদের ভারতবর্ষে এখনও আছে। আমাদের ভারতেরই এই কৌটিল্য ছিলেন। এছাড়া কামন্দকের নীতিসার, কামন্দকের এটাও অর্থশাস্ত্র গ্রন্থ। কামন্দক আরেকজন লেখক। নীতিসার গ্রন্থের লেখকের নাম কি? কামন্দক। এগুলো আসে অর্থশাস্ত্রের লেখককে। কামন্দকের কামন্দকের নীতিসার। এগুলো বেশি বেশি লিখে দেওয়ার একটাই কারণ হলো কামন্দকের নীতিসার। নীতিসার গ্রন্থের লেখককে কামন্দক। কোন ধরনের গ্রন্থ? অর্থশাস্ত্র। এগুলো এরপরে 4 নম্বরে আমরা আলোচনা করব এটারই। এখান থেকেই 4 নম্বরে আমরা দেখব জীবনী সাহিত্য। ঐতিহাসিকের মধ্যে জীবনী সাহিত্য, জীবনী সাহিত্য। জীবনী সাহিত্যের মধ্যে কি কি আছে? যেরকম অশ্বঘোষের বুদ্ধচরিত, অশ্বঘোষের বুদ্ধ চরিত, অশ্বঘোষের বুদ্ধচরিত। আরও আছে তোমার বুদ্ধের জাতক কাহিনী। এগুলো বুদ্ধের জাতক কাহিনী, অর্থাৎ বুদ্ধের পূর্বজন্মের কাহিনীকে বুদ্ধের জাতক কাহিনী বলে। এটা একটা প্রশ্ন আসে, কোনটায় বুদ্ধের পূর্বজন্মের কাহিনী আছে? সেটা হলো বুদ্ধের জাতক কাহিনীতে। এছাড়া আছে আত্মজীবনী। 5 নম্বরে আত্মজীবনী। আত্মজীবনী কি? তুজুকি বাবুরি বা বাবরনামা। এরই আর একটা নাম তুজুকি বাবরি। মুঘল সম্রাট বা মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা আকবর, এই বাবর এই গ্রন্থটি লেখেন। তাই এই গ্রন্থটির নাম হলো বাবরনামা বা তুজুক-ই বাবরি। এছাড়া হলো তুজুক-ই জাহাঙ্গীরি। জাহাঙ্গীরি মুঘল সম্রাট জাহাঙ্গীরের লেখা গ্রন্থ তুজুকি জাহাঙ্গীরি। তুজুকি বাবরি বাবরের লেখা। ফুতোই জাহাঙ্গীরি। এরকম অনেক গ্রন্থ আছে যেগুলি এই জীবনী গ্রন্থ। এছাড়া বিদেশিদের বিবরণ। বিদেশিদের বিবরণী। এর মধ্যে কি আছে কয়েকটা আমরা দিতেই পারি, এখান থেকে জেনে নেই। এক হলো তোমাদের প্লিনির লেখা। আমাদের যে প্রাচীন ভারতের ইতিহাসের বিখ্যাত উপাদান ভারতবর্ষ সম্পর্কে প্লিনি প্রাচীনকালে ইউরোপ থেকে আমাদের দেশে এসেছিল। সেই ন্যাচারাল হিস্ট্রি নামে একটি গ্রন্থ লিখেছিল। সেই প্লিনির ন্যাচারাল হিস্ট্রি। এছাড়া তোমার টলেমির জিওগ্রাফি।
টলেমি এসেছিল, সেই টলেমি ভারতবর্ষ সম্পর্কে জিওগ্রাফি নামে একটা গ্রন্থ লিখেছিল, সেগুলি। এছাড়া আমরা জানব পর্যটকদের বিবরণ। এরপরে পর্যটকদের বিবরণ। বিবরণ পর্যটকদের বিবরণের মধ্যে আমরা জানতে পারি হিউয়েন সাংয়ের বিবরণ, তারপরে ফাহিয়েনের বিবরণ। এরা চীন দেশ থেকে এসেছিল। হিউয়েন সাং হর্ষবর্ধনের সময়ে, প্রাচীনকালে হর্ষবর্ধন আমাদের যে রাজা ছিল, হর্ষবর্ধন প্রাচীন ভারতে, হর্ষবর্ধনের রাজা, হর্ষবর্ধনের সময় কালে এসেছিল কে? হিউয়েন সাং। হিউয়েন সাং, তার লেখা গ্রন্থের নাম হলো সিইউকি। সিইউকি, হিউয়েন সাংয়ের লেখা গ্রন্থের নাম সিইউকি। আর ফাহিয়েনও চীন দেশ থেকে আসে। ফাহিয়েন তিনিও আমাদের ভারতবর্ষে এসেছিলেন। তিনি এসেছিল গুপ্ত যুগে, চন্দ্রগুপ্তের রাজত্বকালে। চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য যাকে বলা হচ্ছে, তার রাজত্বকালে এসেছিল। তিনি ভারতবর্ষ সম্পর্কে একটি গ্রন্থ লিখেছিল, তার নাম হলো সিইউকি। কি নাম বললাম? সিইউকি। এ হলো বিদেশিদের সম্পর্কে, বিদেশিরা আমাদের ভারতবর্ষে যারা এসেছে তাদের সম্পর্কে এদেশের ইতিহাসের উপাদান। এ হলো লিখিত সাহিত্য, আমাদের সাহিত্যিক উপাদান। এছাড়া মৌখিক কিছু ঐতিহ্য আছে যার থেকে আমরা ইতিহাস জানতে পারি, যেগুলো প্রাচীনকালের কোনো মানুষজন যারা গল্প আকারে আমাদের মুখে মুখে রুটে এসেছে। অমুক রাজা এরকম ছিল, অমুক রাজা এরকম ছিল। বা কোথাও আমরা ট্যুরে গেলাম, সেখানে সে কোনো একটা ঐতিহাসিক স্থান, সেখানে প্রাচীনকালে কোনো মানুষ পেলাম, তাদের সম্পর্কে, ওই জায়গা সম্পর্কে, সেই প্রাচীন কোনো মানুষের, অর্থাৎ বৃদ্ধ কোনো ব্যক্তি দেখা হলো, তাদের সঙ্গে আমরা জিজ্ঞাসা করলাম, দাদু এই জায়গা সম্পর্কে আপনি কি জানেন, একটু আমাদের জানান, বলেন। তো সেখানে মুখে মুখে ওনার যতটা জানা, উনি যা জেনে এসেছে সেই সম্পর্কে যেটা বললো সেটা আমরা শুনলাম বা লিখে নিলাম, সেটা হলো মৌখিক ঐতিহ্য, মুখে মুখে চলে এসেছে। এছাড়া আরও আছে আঞ্চলিক ইতিহাস। এই লিখিত ইতিহাসের মধ্যে আরও পাবো আমরা আঞ্চলিক ইতিহাস। সেই আঞ্চলিক ইতিহাস কি সেটা এখানে লিখছি না। আর আঞ্চলিক ইতিহাস ধরো কাশ্মীরের কলহনের লেখা রাজতরঙ্গিনী, কাশ্মীরি পণ্ডিত কলহন, তার লেখা রাজতরঙ্গিনী। এছাড়া এরকম আরও অনেক গ্রন্থ আছে যেগুলো ভারতের কোনো একটা এলাকা সম্পর্কে বিস্তারিত রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত পরিস্থিতি সম্পর্কে জানা যায়। এখানে যে রাজতরঙ্গিনী বললাম, একটা জিনিস মনে রাখবে, ভারতীয় ঐতিহাসিকদের দ্বারা লেখা, ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ বলা হয় এই রাজতরঙ্গিনীকে। এখানে কোন সম্পর্কে লেখা আছে না, কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস সম্পর্কে সেখানে লেখা আছে। তো আজকে আমরা ইতিহাসের এই যে উপাদানগুলি জানলাম। তো আজকে টোটালটায় আবার একটু আমরা রিভাইজ দিয়ে নেই। তো প্রথমে আমরা জানলাম ভারতের যুগ বিভাজন। ভারতে প্রাগৈতিহাসিক যুগ থেকে 650 পর্যন্ত কী হবে? প্রাচীন যুগ। 650 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত হলো আদি মধ্যযুগ। 1206 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত হলো মধ্যযুগ। এবং 1707 খ্রিস্টাব্দের পর থেকে চলে আসছে আমাদের আধুনিক যুগ, এখনও চলছে। এ হলো ভারতের যুগ বিভাজন।
তাহলে যুগ নিয়ে ইউরোপ, ভারত সব আমাদের জেনে গেলাম আজকের ভিডিওতে। আর এরপরে আমরা ইতিহাসের উপাদানগুলিকে ভাগ করেছি। ইতিহাসের উপাদানগুলিকে মূলত দুটি ভাগ, আরেকটা মৌখিক, এই নিয়ে তিনটি ভাগে ভাগ করেছি আমরা। এক হলো প্রত্নতাত্ত্বিক উপাদান, আরেকটা হলো সাহিত্যিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদানকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করলাম আমরা। প্রথমে আমরা জানলাম কি প্রাগৈতিহাসিক এবং প্রায় ঐতিহাসিক যুগের ইতিহাসের উপাদান কি, অর্থাৎ সেই যুগ সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি। সেগুলো হলো এক, জীবাশ্ম। জীবাশ্ম কাকে বলে আমরা জেনে গেলাম। দুই হলো প্রাচীন মানুষের যে ব্যবহারের হাতিয়ার ছিল, পাথরের বা পাথর দিয়ে বিভিন্ন রকম হাতিয়ার বানাতো সেগুলো, সেই হাতিয়ার, এগুলো আমরা। এছাড়া সমাধি, এগুলো আমরা কিভাবে বুঝতে পারলাম এতদিনের, না একটা বৈজ্ঞানিক পদ্ধতি এই মুহূর্তে আবিষ্কার হয়েছে, রেডিও কার্বন 14 নাম, সেই মেশিনের মাধ্যমে এই কোনো প্রাচীন জিনিসের প্রাচীনত্ব কত বছর আগের সেটা জানা যায়। এর থেকে জানা গেল যেগুলি প্রাগৈতিহাসিক যুগের এই জীবাশ্ম বা হাতিয়ার এগুলো। এছাড়া সমাধি, প্রাচীন মানুষের সমাধি থেকে আমরা সেগুলোও এই রেডিও কার্বন 14 মাধ্যমে যে এত লক্ষ বছর আগের এই মূর্তির হাড়গোড় সেটা জানতে পারলাম। গুহাচিত্র, প্রাচীনকালের মানুষ গুহার মধ্যে বসবাস করত, গুহার বিভিন্ন ওয়ালে অসংখ্য আলপনা দিত, সেই আলপনা থেকে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেলো যেগুলো সেই প্রাচীন যুগের, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের, প্রাগৈতিহাসিক যুগের এই চিত্রগুলি। তো সেখান থেকেও আমরা ইতিহাস জানতে পারলাম এই যুগের। এছাড়া প্রাচীন যুগের স্থাপত্য ভাস্কর্য, এই সময় মানুষ নিজেরা যখন স্থায়ী বসতি স্থাপন করা শুরু করলো, তারপরে তারা বড় বড় অট্টালিকা বা তোমার পাথর দিয়ে বাড়িঘর তৈরি করতো, সেইগুলো থেকে বা তার গায়েও আবার বিভিন্ন চিত্র অঙ্কন করতো। পাথর কেটে কেটে খোদাই করে তারা কোনো মূর্তি অঙ্কন করলো। সেই রকম এই স্থাপত্য ভাস্কর্য ধ্বংসাবশেষ এখন আবিষ্কার হয়েছে, যেরকম বললাম সিন্ধু সভ্যতার যুগের। কিংবা এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে নতুন যে আমরা আমাদের বৈদিক সাহিত্যে আমরা জানতে পারি যে আমাদের দ্বারকানগরী সমুদ্রের নিচে ধ্বংস হয়ে যায় বা বসে যায়। সমুদ্রের নিচে এই মুহূর্তে সেই প্রাচীন দ্বারকানগরীর অনেক ধ্বংসাবশেষ নগরের সেখানে আবিষ্কার হয়েছে। বৈজ্ঞানিকগণ সেই সমুদ্রে গিয়ে বা পাতালে গিয়ে সেগুলো আবিষ্কার করেছে। তো সেখান থেকেও এতদিন আগের ইতিহাস জানতে পারছি আমরা। এছাড়া প্রাচীন নগরের ধ্বংসাবশেষ, যে বললাম দ্বারকানগরী, সিন্ধু সভ্যতা নগরী, তারপরে বললাম যে পুলিশের কথা বললাম, এগুলো থেকে আমরা প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে পারি। এছাড়া সাহিত্যিক উপাদানের মধ্যে কি আছে? সাহিত্যিক উপাদানকে আমরা কয়েকটা ভাগে ভাগ করলাম। ধর্মীয় গ্রন্থ, বৈদিক সাহিত্য, তারপরে মনুস্মৃতি, 18 খণ্ড পুরাণ, রামায়ণ, মহাভারত, তারপরে তোমার এর মধ্যে আরও যদি ইউরোপেরগুলো ধরি, তোমার ইউরোপের বিভিন্ন মহাকাব্যগুলি হবে, ইলিয়ড, ওডিসির যে গ্রন্থগুলি সেগুলি, হোমারের লেখা ইলিয়ড, ওডিসি, এটা প্রশ্ন আসে তোমাদের, এটা আমি এখানে আগে বলিনি। প্রাচীনকালে ইউরোপের তোমার অর্থাৎ প্রাচীন গ্রিসের তোমার একজন মহাকবি ছিল হোমার, ইনি অন্ধকবি ছিলেন। সেই অন্ধকবির লেখা ইলিয়ড ও ওডিসি মহাকাব্য সেখানকার। এছাড়া তোমার বিভিন্ন দর্শনশাস্ত্র, ত্রিপিটক, জৈন সূত্রাবলী, দ্বাদশাঙ্গ, এগুলি দর্শনশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র, কামন্দকের নীতিসার, এগুলি থেকে আমরা এই লিখিত উপাদান জানতে পারি। জীবনী সাহিত্য বা জীবনী গ্রন্থগুলি কি, বিভিন্ন জীবনী, এই অশ্বঘোষের বুদ্ধচরিত, তারপরে তোমার তুজুকি বাবরনামা, তো এগুলি হলো তোমার জীবনচরিত। এছাড়া এখান থেকে আরও আসে বাণভট্টের হর্ষচরিত, সন্ধ্যাকর নন্দীর রামচরিত। এই প্রশ্নগুলি আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে। তারপরে আত্মজীবনী, বাবরনামা, তুজুকি জাহাঙ্গীরি, এগুলি। এছাড়া বিদেশি পর্যটকদের বিবরণ, এখানে জাস্ট দুটি বললাম আমি,
হিউয়েন সান এবং ফাহিয়েনের কথা। হিউয়েন সানের সিইউকি, ফাহিয়েনের লেখা গ্রন্থ। এখানে আমরা দুটি গ্রন্থ, হিউয়েন সানের সিইউকি এবং ফাহিয়েনের সিইউকি। হিউয়েন সানের হলো আমাদের যে গ্রন্থ, সেটা হলো তহক্কুকি অল বিরনির তহক্কুকি হিন্দ, এগুলো। ফাহিয়েনের গ্রন্থ হলো ফুকুওকি, ফাহিয়েনের লেখা গ্রন্থ ফুকুওকি আর হিউয়েন সানের লেখা সিইউকি গ্রন্থ, এগুলি। এছাড়া তোমার মেগাস্তেনিসের ইন্ডিকা, এই সমস্ত হলো বিদেশি পর্যটকদের বিবরণ। এছাড়া মৌখিক ঐতিহ্য সম্পর্কে আমরা জানলাম। তো এইভাবে আজকে আমরা ইতিহাসের যে উপাদানগুলি সেগুলি সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়ে গেলাম। তো এগুলো আমরা প্রত্যেকেই যদি আমরা ভালো করে জেনে নেই, ইতিহাস 11-এই যদি আমরা ভালোভাবে শিখে নেই, তাহলে আমাদের পরবর্তীকালে আর সমস্যা হবে না। 12-এ গিয়ে বা কলেজে অনার্স নিলেও সমস্যা হবে না। তো আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুরা যারা এখনও ভালোভাবে বই কিনতে পারেনি তাদের কাছে তোমরা প্রত্যেকেই শেয়ার করে দিবে। সবাই জানে যেন এই ভিডিওটা দেখতে পারে, সবারই উপকার হয়। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে আগামী ভিডিওতে। আজকের মতো বাই।